2, 3. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো। সারা বিশ্ব যখন করোনা নামক ভাইরাসের আক্রমণে আক্রান্ত, বাংলাদেশ সরকার করোনা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ফলশ্রুতিতে তোমাদের স্কুল কলেজ সাময়িকভাবে বন্ধ আছে। এই অবস্থায় তোমাদের পড়ালেখার কিছুটা সহযোগিতা করতে পারার চেষ্টায় আমাদের এই আয়োজন। কালুখালী উপজেলা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি বখতিয়ার হুসাইন, সহকারী শিক্ষক, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় কালুখালী রাজবাড়ী এর পক্ষ থেকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া নামক অধ্যায়ের 1 থেকে 5 পাঠ পর্যন্ত আলোচনার চেষ্টা করব। রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানার জন্য প্রথমেই আমাদের যে বিষয়টি জানতে হয় তা হলো প্রতীক। প্রতীক সম্বন্ধে আমাদের সবারই ধারণা থাকা উচিত। তো ষষ্ঠ অধ্যায়ে আমরা হালকা কিছুটা প্রতীক সম্পর্কে ধারণা পেয়েছি। তারপরেও আমি আরো একটু বলার চেষ্টা করছি। পৃথিবীতে এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থের আবিষ্কার হয়েছে। এই মৌলিক পদার্থগুলোর নামের সংক্ষিপ্ত প্রকাশই হলো প্রতীক। যেমন একটি মৌলিক পদার্থ লিখতে পারি হাইড্রোজেন। এই হাইড্রোজেনকে আমরা সহজে সংক্ষিপ্তভাবে বোঝার জন্য এর নামের একটি অক্ষর ব্যবহার করি। যেমন এইচ, হাইড্রোজেন নামটা শুরু হয় এইচ দিয়ে। অর্থাৎ যে কোনো মৌলের ইংরেজি, ল্যাটিন অথবা আরবি নামের প্রথম অথবা তার পরবর্তী কোনো অক্ষর দ্বারা কোনো মৌলের প্রতীক প্রকাশ করা হয়। হাইড্রোজেন শুরু হয় এইচ দিয়ে, সেই কারণে আমরা হাইড্রোজেনকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করার ক্ষেত্রে এইচ ব্যবহার করি। অন্যদিকে আরো একটি মৌলিক পদার্থ যেমন হিলিয়াম। হিলিয়ামকে প্রকাশ করার জন্য আমরা He ব্যবহার করি। এখানে একটা বিষয় দেখার আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু আমরা H নিয়েছি, সে কারণে হিলিয়ামকে প্রকাশ করার ক্ষেত্রে আবার H শুধু ব্যবহার করলে কোনটা দ্বারা হাইড্রোজেন আর কোনটা দ্বারা হিলিয়াম প্রকাশ করা হয় তা বোঝা যায় না। সে কারণে হিলিয়ামকে প্রকাশ করার জন্য এর পরবর্তীতে একটি অক্ষর ব্যবহার করা হয়েছে, যেটা হলো ই। তাহলে প্রতীক লেখার ক্ষেত্রে বা প্রতীক প্রকাশের ক্ষেত্রে যে কোনো মৌলের নামের প্রথম অক্ষর অথবা তার পরবর্তী অক্ষর ব্যবহার করতে হয়, এবং নামের প্রথম অক্ষরটি অবশ্যই বড় হাতের হতে হবে এবং পরবর্তী যে অক্ষরটা ব্যবহার করব সেটা ছোট হাতের ইংরেজি বর্ণ। অন্যদিকে আরো কয়েকটা মৌলের আমরা প্রতীক দেখতে পারি, যেমন নাইট্রোজেন। নাইট্রোজেনকে এন দিয়ে প্রকাশ করা হয়। নাইট্রোজেনের ইংলিশ নামের বা ইংরেজি নামের প্রথম অক্ষর এন ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সোডিয়ামকে এন এ দ্বারা প্রকাশ করা হয়। এর কারণ সোডিয়ামের ইংরেজি নামের প্রথম অক্ষর গ্রহণ করা হয়নি। সোডিয়ামের ল্যাটিন নামের প্রথম অক্ষর এবং তার পরবর্তী আরেকটি অক্ষর ব্যবহার করা হয়েছে। সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম। অর্থাৎ সোডিয়াম ন্যাট্রিয়াম নামক ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার কারণে আমরা নিয়েছি Na। অনুরূপভাবে আরবি শব্দ থেকেও একটি বর্ণ আসতে পারে বা শব্দ আসতে পারে, যেমন বোরন। বোরন
বোরন মৌলের নামকরণটা আরবি শব্দ থেকে এসেছে, যে কারণে সেখানে আমরা বি ব্যবহার করি। তাহলে আমরা প্রতীকের সংজ্ঞা এখন আমরা দিতে পারি কিভাবে? প্রতীক হলো প্রতীক কোন মৌলের নামের সংক্ষিপ্ত প্রকাশ হলো ওই মৌলের প্রতীক। প্রাথমিকভাবে 118টি মৌলিক পদার্থ থাকলেও 118টি মৌলিক পদার্থের প্রতীক আমাদের মুখস্থ করা সম্ভব হয় না। সে কারণে আমরা যদি 1 থেকে 30 পর্যন্ত মৌলিক পদার্থের এই প্রতীক মুখস্থ করি তাহলে পারে আমাদের অনেকাংশেই উপকৃত হওয়া যায় এবং পরবর্তীতে এই 30টা দিয়েই অন্যান্য কাজ যথাসম্ভব চালানো সম্ভব হয়। তাহলে প্রতীক লেখার ক্ষেত্রে আমি আরো কয়েকটা কথা বলি। প্রতীকের সংজ্ঞা শিখলে এখন প্রতীক কি কি ভাষা থেকে আসতে পারে? ইংরেজি, ল্যাটিন ও আরবি ভাষা থেকে লেখা হয়। পরবর্তী বিষয়টা মনে রাখা দরকার, প্রতীকের প্রথম বর্ণটি অবশ্যই ইংরেজি ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে এবং পরবর্তী বর্ণটি হবে স্মল লেটার বা স্মল অক্ষর। এভাবে আমরা প্রতীক সম্পর্কে বুঝতে পারলাম। এখন তোমাদের বইয়ে 1 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলোর প্রতীক দেওয়া আছে তোমরা সেগুলা মুখস্থ করবে। এরপরে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য আর যে জিনিসগুলো দরকার তার হলো সংকেত ও যোজনী। তো যোজনী কি? যোজনী কোন মৌলের একটি পরমাণু অন্য কোন মৌলের কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার ক্ষমতাই হলো যোজনী। কিন্তু সহজভাবে আমরা যদি বলি কোন মৌলের একটি পরমাণুর সাথে হাইড্রোজেনের অথবা ক্লোরিনের কতটা পরমাণু যুক্ত হয় তার সংখ্যা হলো যোজনী। এখন আমরা এটাই গ্রহণ করতে পারি বা এটাই লিখতে পারি, কোন মৌলের একটি পরমাণুর সাথে যতটি হাইড্রোজেন অথবা ক্লোরিন পরমাণু
যুক্ত হয় তা হলো ওই মৌলের যোজনী। এখন এই যোজনীগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়। তোমাদের বইয়ে দেখবা একটা চার্ট আছে, চার্টের 1 যোজনী, 2 যোজনী, 3 যোজনী এবং 4 যোজনী পর্যন্ত, এবং তার নিচে 1 যোজনীর নিচে যে মৌলগুলো আছে তাদের কিছু আছে ধাতু, কিছু আছে অধাতু, আবার কিছু আছে যৌগমূলক। তো যৌগমূলক সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে ধারণা নিতে পারি। প্রথম যে ধাতু এবং অধাতু সম্পর্কে যে যোজনীগুলো দেওয়া আছে তার 1 থেকে 4 পর্যন্ত যোজনীগুলো আমাদের মনে রাখতে হবে। যদিও বিষয়টা অনেক কষ্টের, তারপরেও যোজনী যদি জানা যায় তাহলে অনেক বিষয় আমাদেরকে সহজ মনে হবে। এখন এই যোজনীর উদাহরণ হিসেবে যেমন বলতে পারি কার্বন। কার্বনের সাথে কতটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে পারে? এখানে 4টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে, কাজেই আমরা বলতে পারি কার্বনের যোজনী 4। অন্যদিকে হাইড্রোজেনের সাথে কয়টা ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে? 1টি। এখানে হাইড্রোজেনের যোজনী 1। এখানে কার্বনের যোজনী কত? যোজনী 4। আর এখানে হাইড্রোজেনের যোজনী 1। অনুরূপভাবে কপার, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন মৌলের যোজনী পাওয়া যায়। আরো একটি বিষয় মনে রাখা দরকার, যোজনীর যে 4টা পড়বে সেখানে কিছু কিছু যোজনীর সাথে দেখবে যে আস অথবা ইক এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন এটা হলো ফেরাম। ফেরাম লোহার প্রতীক। ফেরামের এখানে লেখা আছে এক জায়গায় আস, অন্য জায়গায় লেখা আছে ইক। আর যেখানে আস লেখা আছে সেখানে ফেরাসের যোজনী বা ফেরামের যোজনী হলো 2। অন্যদিকে যেখানে ইক লেখা আছে সেখানে ফেরামের যোজনী 3। যখন এই কম যোজনী ব্যবহার হবে তখন এই ফেরামকে বলতে হবে ফেরাস। অন্যদিকে যখন এই 3 বা বেশি যোজনীটা ব্যবহার করতে হবে তখন এর নাম হবে ফেরিক। অর্থাৎ কোন মৌলের যোজনী কম যোজনী ব্যবহারের ক্ষেত্রে তার শেষে যুক্ত হয় আস এবং বেশি যোজনীর ক্ষেত্রে ব্যবহার করতে হয় ই। আরো কয়েকটি উদাহরণ দেখতে পারি, যেমন কপার। কপারের যেখানে আস লেখা আছে তার যোজনী 1। অন্যদিকে কপারের যেখানে যোজনী, কপারের পাশে যেখানে ইক লেখা আছে তার যোজনী 3, অর্থাৎ 2। অর্থাৎ এটাকে বলতে হবে যখন কম যোজনী ব্যবহার হচ্ছে তখন এর নাম হবে কপার না বলে বলতে হবে কিউপ্রাস। এর নাম বলতে হবে কি? কিউপ্রাস। এবং কপার যখন বেশি যোজনী ব্যবহার হবে তখন এর নাম হয়ে যাবে কিউপ্রিক। অর্থাৎ কম যোজনীর ক্ষেত্রে আমরা নামের শেষে লাগাবো আস এবং বেশি যোজনীর ক্ষেত্রে আমরা লাগাতে পারি ইক। এবার আসো যৌগমূলক। যৌগমূলক কি? একগুচ্ছ পরমাণু পরস্পরের সাথে যখন যুক্ত হয়ে তা একটি পরমাণু বা আয়নের ন্যায় আচরণ করে তখন আমরা তাকে বলি যৌগমূলক। যেমন একগুচ্ছ বলতে কি, এখানে অবশ্যই একের অধিক পরমাণু যুক্ত হবে। যেমন কার্বন এবং অক্সিজেন, এখানে কার্বন এবং অক্সিজেন, কার্বন আছে 1টি এবং অক্সিজেন আছে 3টি। এইখানে এই পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে একটি
পরমাণু বা আয়নের ন্যায় আচরণ করে। আর তখন এর নাম আমরা বলতে পারি কার্বনেট। এর নাম কি? কার্বনেট। অনুরূপভাবে আমরা যদি লিখি নাইট্রোজেন এবং হাইড্রোজেন। নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে এখানে মোট 5টি পরমাণু আছে। এই একগুচ্ছ পরমাণু আলাদা আলাদাভাবে পরমাণু বিবেচনা না হয়ে এরা একটি পরমাণুর ন্যায় আচরণ করে, তখন এটাকে আমরা বলি অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন, এটা কার্বনেট আয়ন। অনুরূপভাবে তোমাদের বইয়ে কতগুলো আয়ন দেওয়া আছে বা যৌগমূলকের নাম দেওয়া আছে, সেগুলোকেও আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। তো এখানে এই যোজনী চার্টটা অনেক সুন্দর করে যদি কারোর মুখস্থ না থাকে, পরবর্তী ক্লাসগুলোতে বা যখন তোমরা 9, 10-এ সায়েন্স নিবে তখন তোমাদের কেমিস্ট্রির বিষয়টা অনেক কঠিন মনে হবে। সেই কারণে এখন থেকেই উচিত এই চার্টটি সুন্দর করে পড়া। তো যৌগমূলকের সংজ্ঞাটা আমি এখন লিখে দিতে পারি। একগুচ্ছ পরমাণু একত্রিত হয়ে যদি তা একটি পরমাণু বা আয়নের ন্যায় আচরণ করে তখন তাকে যৌগমূলক বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন অ্যামোনিয়াম একটি যৌগমূলক, কার্বনেট একটি যৌগমূলক, নাইট্রেট একটি যৌগমূলক ইত্যাদি। এখন মাঝে মাঝে এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসে, যে কোনো একটা যৌগমূলকের নাম দিয়ে জিজ্ঞাসা করা হয় যে এটা যৌগমূলক কেন। যেমন তোমাকে বলা হলো যে অ্যামোনিয়াম একটি যৌগমূলক কেন, এর উত্তর তখন তোমার এই সংজ্ঞা থেকেই তুমি দিতে পারবে। আমি প্রথমেই বলেছি যে এক গুচ্ছ পরমাণু, এখানে তোমাকে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের 4টা পরমাণু, মোট 5টি পরমাণু মিলে এটা এক গুচ্ছ পরমাণু তৈরি করছে। এবং এটা যখন কোনো যৌগ গঠন করে তখন তা একটি আয়নের ন্যায় আচরণ করে। অর্থাৎ দুইটা শর্ত যদি আমরা উল্লেখ করি, 1 নাম্বার এটি একগুচ্ছ পরমাণু এবং যখন কোনো যৌগ গঠন করে তখন এটি একটি আয়নের ন্যায় আচরণ করে বলে এটি একটি যৌগমূলক। এতটুকু লিখলেই আমার মনে হয় 2 নাম্বারের জন্য যথেষ্ট। তাহলে যোজনী এবং যৌগমূলকের যোজনী সম্পর্কে আমাদের ধারণা হলো, আমি মুছে দিতে পারি। এরপরের যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হলো সংকেত। কোন মৌল বা পরমাণু, 118টা মৌলিক পদার্থ আছে, এই 118টি মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে অসংখ্য যৌগ গঠন করে। চিন্তা করে দেখো যে ইংরেজি বর্ণ মাত্র আছে 26টা, 26টা বর্ণ পরস্পরের সাথে যুক্ত হয়ে কত কোটি কোটি শব্দ গঠন করে। অনুরূপভাবে এখানে আমরা যে 118টি মৌলিক পদার্থের নাম শিখছি বা নাম জানি, এই 118টি মৌলিক পদার্থ একটার সাথে আরেকটা যুক্ত হয়ে নতুন নতুন যৌগ গঠন করে। আর এই যৌগের সংক্ষিপ্ত প্রকাশই হলো সংকেত। তার মানে যৌগের নামের সংক্ষিপ্ত প্রকাশকে আমরা বলতে পারি, অর্থাৎ যদি আমরা সংকেত সংজ্ঞা লিখতে চাই তাহলে
এখানে আমাদের সংজ্ঞাটা যৌগ সরাসরি না বলে আমাদের বলতে হবে অণুর নামের সংক্ষিপ্ত রূপ